সুধা নদীর মাছ পুরো অঞ্চলে খুব বিখ্যাত ছিল, কিন্তু এই নদীর ওপর গ্রামের সবচেয়ে লোভী ও অহংকারী মানুষ মহাজন ধনেশ্বর রায়ের রাজত্ব চলত। মহাজন দিঘির পাশে নিজের বড় গুদাম বানিয়ে রেখেছিল এবং কঠোর শর্ত দিয়ে জেলেদের সব সময় চাপে রাখত। জেলেরা পেত শুধু পরিশ্রমের ফল, টাকা নয়। এই ব্যবসায়ীর নিয়ম ছিল অদ্ভুত। দামে ঠকাবে, ওজনে কম দেবে, আর হিসাব লিখবে নিজের মতো। তার পাশে সব সময় থাকতো এক চালাক সঙ্গী। অনেক জেলে সব হারিয়ে ব্যবসা ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায়নি, কারণ মহাজনের বিরুদ্ধে কথা বললে নদীতেই নামা বন্ধ হয়ে যাবে। কিরে রমেশ, এত সকালে জাল সেলাই করছিস কেন? মহাজনের শর্ত মেনেও কি লাভ হয়? তোর ভাগ্যে তো শুধু কষ্টই লেখা আছে। টাকা তো মহাজনের গুদামেই যায়। হরিদাস, মজা করিস না। কাজ তো করতেই হবে। আমার তো আর কোনো জমিও নেই। এই নদীটাই আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তখনই মহাজন ধনেশ্বর রায় তার সঙ্গী জগাকে নিয়ে গুদাম থেকে বেরিয়ে আসে আর বলে, ওই নদীর ধারে কে কথা বলছে? গিয়ে দেখো তো একবার। মালিক, এ রমেশ। সে বলছে এবার অনেক মাছ ধরবে, শুধু একটা সুযোগ চায়। ও পরিশ্রমী রমেশ, আমার পরিশ্রম লোক খুব পছন্দের। আমি তোমাকে একটা সুযোগ দেব, তবে আমার কিছু অদ্ভুত শর্ত আছে। তুমি কি রাজি? মহাজন, আপনার শর্তে আমি রাজি। আপনি শুধু আমাকে আর আমার পরিবারকে সম্মানের সঙ্গে বাঁচার একটি সুযোগ দিন। বলুন, আপনার কি অদ্ভুত শর্ত? মহাজন জানত যে রমেশ খুব পরিশ্রমী। এই জন্য সে চালাকি করে তার পরিশ্রমের পুরো ফল নিজের করে নিতে চাইল। সে তার নতুন এবং খুবই অদ্ভুত শর্ত বলার জন্য প্রস্তুত ছিল, যেটা আজ পর্যন্ত কোনো জেলে শোনেনি। মহাজন রমেশের চোখে পরিশ্রম দেখেছিল, সেই জন্য সে তার লোভ ছাড়তে পারল না। সে এমন শর্ত রেখেছিল যেটা যে কোনো জেলের কাছে অদ্ভুত ছিল। হা হা হা, রমেশ, তুমি খুব পরিশ্রমী। এই জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার শর্ত মন দিয়ে শোনো। এটা তোমার পরিশ্রম নয়, তোমার বুদ্ধিরও পরীক্ষা নেবে। আমি জানি এই শর্ত নিশ্চয়ই কোনো চালাকি হবে, কিন্তু তবু আমাকে রাজি তো হতেই হবে। তুমি সারাদিন যা মাছ ধরবে, যে মাছগুলোর নাম আমি জানি সেগুলো আমার, আর যে মাছগুলোর নাম আমি জানি না সেগুলোই তোমার। এ আবার কেমন শর্ত? মাছ তো ওই 20-22 রকমের হয়, যেটা আমরা রোজ শুনে থাকি। কিন্তু মহাজন বাবু, মাছের নাম তো সবাই জানে, তাহলে আপনি তো সব মাছ নিয়ে নেবেন। একদম ঠিক বলেছ রাধা, এটাই তো শর্ত। নাম শুনে থাকলে আমার, আর নাম না শুনে থাকলে সেগুলোই তোমাদের। আমি রাজি। আজ থেকে আমি এই শর্তেই কাজ করব। আরে রমেশ, তুই পাগল হয়ে গেছিস? রুই, কাতলা, মৃগেল, তুই যাই মাছ নিয়ে আসবি, মহাজন তো সবই জানে। যাও রমেশ, অনেক অভিনন্দন। আজ থেকে তোমার পরীক্ষা শুরু। হরিদাস, তুমিও যাও, দেখো এই পরিশ্রমী মূর্খ আমার জন্য কত মাছ ধরে। মহাজন নিজের চালাকির উপর খুব ভরসা ছিল। সে জানত মাছ তো ওই কয়েক ধরনের হয়, সব মাছ তার হবে। কিন্তু ও এটা জানত না যে রমেশের কাছে পরিশ্রমের পাশাপাশি তার স্ত্রীর চতুর বুদ্ধিও আছে। রমেশ শর্ত তো মেনে নিল, কিন্তু তার মনে অন্য কিছু ঘুরছিল। মহাজনের শর্তের কথা মাথায় রেখে সে প্রথমবারের মতো নদীতে জাল ফেলল। প্রথম দিন রমেশ রুই, কাতলা ইত্যাদি মাছ ধরলেও সব নাম মহাজন আগে শুনেছে বলে দাবি করল। ফলে সব মাছ মহাজনের হয়ে গেল। রমেশের কপালে শুধু খালি পরিশ্রম জুটল। এবার সে মহাজনের চালাকি ভাঙার রহস্য খুঁজতে লাগল। রাধা, আজ রুই, কাতলা, মৃগেল এমনকি ছোট অনেক মাছ ধরলাম,
কিন্তু সব মাছের নাম বলতে মহাজন বলল আমি নাম জানি। আজও খালি হাতে আসতে হলো। মন খারাপ করো না রমেশ, মহাজন তো বলেছে নাম নতুন হলে যেটাও শোনেনি তাহলে সেটা তোমার হবে। এর মানে আমাদের এমন কোনো মাছ খুঁজতে হবে যার নাম মহাজন কোনোদিনও শুনিনি। কিন্তু এমন মাছ কোথায় পাবো? নদীতে তো সব ওই পুরনো মাছ। মাছ নতুন না হলেও নাম তো নতুন হতে পারে। এই গ্রামের প্রাচীন জেলে নিতাই খুড়ো এই নদীর সব রহস্য জানেন। তুমি ঠিক বলেছ রাধা। খুড়ো বলতো এই নদীতে এমন অনেক মাছ আছে যার নাম সাধারণ মানুষ কেউ জানে না। চলো ওনার কাছেই যাওয়া যাক। রমেশ ও রাধা বুড়ো নিতাই খুড়োর ঘরের দিকে যেতে লাগলো। রমেশ আর রাধা, এসো এসো, আমি জানতাম তোমরা আমার কাছে আসবে। মহাজনের চালাকি তোমাদের খুব অসুবিধে ফেলেছে, তাই তো? হ্যাঁ খুড়ো, মহাজন এমন চালাকি করেছে যে আমরা পরিশ্রমের বদলে কিছুই পাই না। সত্যি কি নদীতে কোনো এমন মাছ আছে যেটা মহাজন এখনো পর্যন্ত শোনেনি? এই নদীতে একটা নয়, দুটো বিরল এমন মাছ আছে যার নাম সাধারণ মানুষের কাছে একদম অজানা। প্রথম মাছটির নাম হলো রূপসা ঝিল, আর দ্বিতীয়টির নাম হলো নীল ঝুমুর, যেটা খুব কম পাওয়া যেত। খুড়ো, এটাই আমাদের বাঁচার একমাত্র রাস্তা। মহাজন ধনেশ্বরের কাছে রূপসা ঝিল বা নীল ঝুমুর দুটোর কোনোটাই জানা নয়। নামের কথা সাবধানে বলবে, আর হ্যাঁ, এই রহস্যের কথা কেউ যেন না জানতে পারে, বিশেষ করে ওই মহাজনের সাথী। রমেশ ও রাধা মহাজন ধনেশ্বরের চালাকির উপযুক্ত জবাব খুঁজে পেয়েছিল, শুধু সেইটা সঠিক সময়ে ব্যবহারের অপেক্ষায় ছিল। সত্যি কি এই রহস্যের কথা মহাজনের সাথী রঘুনাথের কাছ থেকে গোপন রাখতে পারবে? নিতাই খুড়োর কাছ থেকে নাম জানার পর রমেশ আজ পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। তার মনের মধ্যে একটা সাহস ছিল। ও আজকের পরিমাণে অনেক কম কিন্তু আলাদা দেখতে কিছু মাছ ধরেছিল। এবার সময় এসেছে মহাজনের চালাকির যোগ্য জবাব দেওয়ার। এসো রমেশ, কিন্তু আজকের এত কম মাছ কেন? আচ্ছা, ওসব বাদ দাও, এবার বলো আজকের কোন কোন মাছ ধরেছো? একটা মাছের নামও এমন যেন না হয় যে আমি আগে শুনেছি, তাহলে সব মাছ আমার হয়ে যাবে। পরদিন রমেশ একটি সাধারণ মাছ দেখিয়ে বলল, মহাজন, এর নাম রূপসা ঝিল। সেটাই শুনে পুরো গোদামে নিস্তব্ধতা নেমে এলো। কি বললে? রূপসা ঝিল? এ আবার কেমন নাম? এই নাম তো এর আগে আমি কোনোদিনও শুনিনি। মহাজন, এই মাছ তো দেখতে একদম সাধারণ, কিন্তু এর নাম তো বড়ই অদ্ভুত। হ্যাঁ, কিন্তু এই নামটা তো আমি আগে কোনোদিনও শুনিনি। আচ্ছা রঘু, তাড়াতাড়ি দেখো তো আমাদের পুরনো খাতায় এই রকম কোনো মাছের নাম আছে কিনা। তাড়াতাড়ি দেখল আর গভীর নিঃশ্বাস নিল এবং আস্তে করে না বলল। ঠিক আছে রমেশ, অর্থ অনুযায়ী এই মাছ তোমার। এটা আমার প্রথম হার, কিন্তু আর আমি নিজেকে হারতে দেব না। রমেশ মাছ নিয়ে বাড়ির দিকে যেতে লাগল। এই প্রথম মহাজনকে হার স্বীকার করতে হলো, আর সেটা সে সহজেই মেনে নিতে পারল না। মহাজন ভাবল রমেশের কাছে নিশ্চয়ই মাছের সম্বন্ধে গোপন খবর আছে। মহাজন তাড়াতাড়ি তার সঙ্গী হরিদাসকে রমেশের পিছনে লাগিয়ে দিল। এই প্রথমবার মহাজনকে তার চালাকির জন্য হার স্বীকার করতে হলো। ওর মনে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছিল। ও নিশ্চিত ছিল যে রমেশ কোথাও থেকে কোনো গোপন খবর জোগাড় করেছে। এটা কি করে হতে পারে? রূপসা ঝিল? এই নাম তো আমি কোনোদিনও শুনিনি। ওই মূর্খ জেলের এত বুদ্ধি কোথা থেকে এলো? নিশ্চয়ই গ্রামের এমন কেউ আছে
যে ওকে গোপনে সাহায্য করছে। মালিক, আমার মনে হচ্ছে কোনো পুরনো জেলে এইসব বলছে। পুরনো জেলে? হ্যাঁ, বুড়ো নিতাই। ওই একমাত্র এই নদীর সব রহস্য জানে। ওই নিশ্চয়ই এই মূর্খ জেলেকে কোনো অজানা মাছের নাম বলেছে। এবার মাছ আমাকে পেতেই হবে। ও তাড়াতাড়ি হরিদাসকে ডেকে পাঠালো আর বলল, শোনো হরিদাস, অনেক হয়েছে তোমার খোঁজাখুঁজি। এবার যাও, বুড়ো নিতাই আর রমেশের বাড়িতে গোপনে খবর নাও। আর দেখো, যদি তুমি অসফল হও তাহলে এই নদীতে তোমার মাছ ধরা চিরদিনের মতো বন্ধ। আচ্ছা মালিক, আমি এক্ষুনি যাচ্ছি আর রমেশের উপর খেয়াল রাখছি। ও কি করে আর কোথায় যায় সব খবর রাখবো। হরিদাস ভয় আর লোভের কারণে রাজি হয়ে গেল। রমেশের ঘরের দিকে যেতে লাগলো আর মহাজন প্রতিশোধ নেওয়া শুরু করে দিল। ও যে কোনো উপায়ে ওই অজানা মাছের রহস্য জানার চেষ্টা করবে। তুমি দেখেছ রাধা, আমাদের চালাকি কাজে লেগে গেল। রূপসাজির নামটা মহাজন কোনোদিন এর আগে শোনেনি। যাই হোক, এভাবে সাধারণ মাছের কিছু অজানা নাম দিয়ে মহাজনকে ধোঁকা দেব, যতদিন না ও নিজের হার মেনে নিচ্ছে। কিন্তু সাবধান, মহাজন এত সহজে আমাদের ছেড়ে দেবে না। ও নিশ্চয়ই আমাদের পেছনে কাউকে পাঠাবে খবর নেওয়ার জন্য। আমাদের আরেকটি নাম বাঁচিয়ে রাখতে হবে, যার নাম নীল ঝুমুর। আরে বাহ, রূপসা ঝিলের পর আরেকটি নাম, নীল ঝুমুর। যদি আমি এই দুটো নাম মহাজনকে বলে দেই তাহলে মালিক খুব খুশি হবে। আমি এক্ষুনি গিয়ে মালিককে বলছি। লোভী হরিদাস রমেশের সব কথা শুনে ফেলল আর মহাজনের বাড়ির দিকে যেতে লাগল। রমেশ আর রাধা জানতেই পারল না যে ওদের চালাকি সব পর্দা খুলে গেছে। মহাজন ধনেশ্বর রায় হরিদাসের কাছ থেকে নীল ঝুমুর নাম শুনে লাফাতে লাগল আর সে বুড়ো নিতাইয়ের বাড়ির দিকে যেতে লাগল আর কোন কোন নতুন নাম জানে সেইটা জানার জন্য। এ নিতাই, আমি জানি ওই মূর্খ রমেশকে তুই অজানা মাছের নাম বলেছিস, রূপসা ঝিল আর নীল ঝুমুর। তাড়াতাড়ি বল, এই নদীতে আর কোন কোন গুপ্ত মাছের নাম তুই জানিস? মালিক, এই নদী হলো মাছের ভাণ্ডার। এখানে হাজার হাজার মাছ আছে, আর সেই নাম কেবলমাত্র সৎ আর পারিশ্রমিক লোকেরা জানতে পারবে, কোনো লোভী লোক নয়। তোর কাছ থেকে আমি কোনো জ্ঞান চাই না রে, নাম চাই। তাড়াতাড়ি নাম বল, না হলে তোর ঘর ভেঙে গুড়িয়ে তোকে বাইরে বের করে দেব, আর ওই নদীর পাশেও যেতে দেব না কোনোদিন তোকে। খুড়ো, মালিকের লগে ঝামেলা করা ঠিক নয়, নাম কয়েই দাও তাড়াতাড়ি। রেগে যাবেন না মালিক, আমি নাম বলছি। এই নদীতে আরও একটি মাছ আছে যার খবর কেউ জানে না। তার নাম হল মুক্তাচক্ষু। এই নামটাও রমেশ আর রাধা জানে। আরে বাহ, মুক্তাচক্ষু! এবার বুঝবে ঠেলা। রমেশ আর রাধা আর চালাকি করতে পারবে না আমার সঙ্গে। মহাজন খুবই খুশি ছিল, কারণ ও আরও দুটো নতুন নাম জানতে পেরেছিল। একটা নীল ঝুমুর, অন্যটি মুক্তাচক্ষু। এবার ধনেশ্বর পুরো তৈরি ছিল, কিন্তু ও এটা জানতো না যে বুড়ো নিতাই ওর অহংকার চূর্ণ করার পুরো উপায় করে নিয়েছিল। লোভী মহাজন, তুই জানিস না ওই দুটো নাম ছাড়াও আরও যে একটি নাম রমেশ আর রাধা জানে, সেটা তুমি কোনো দিন জানতে পারবে না। তোমার হার নিশ্চিত হবেই। মহাজন খুব খুশি ছিল, কারণ জানতো যে রূপসা ঝিল, নীল ঝুমুর, মুক্তাচক্ষু তিনটে নামই ও জানে। সেই জন্য ওর জিত একদম নিশ্চিত। এসো রমেশ, আজ তুমি যতই মাছ ধরো ওই সব মাছ আমার হবে। এবার দেখাও তোমার চালাকি। তাড়াতাড়ি বলো,
কোন কোন মাছ নিয়ে এসেছো? মালিক, আমি আজ যে মাছ নিয়ে এসেছি সেগুলোর নাম আপনি আগে কোনোদিনও শোনেননি। প্রথমটি হলো নীল ঝুমুর। হা হা হা, আমি জানি, এই নাম আমাকে হরিপদ বলেছিল। রমেশ শান্ত থাকল আর পরের মাছটা দেখিয়ে বলল, এটা হলো মুক্তাচক্ষু। এই নামটা আমাকে নিতাই বুড়ো বলেছিল, তাই এটাও আমার। দেখেছ রমেশ, তোমার সব পরিশ্রম বেকার। এবার তোমার শেষ মাছটা দেখাও। এইটা হলো আমার সেই বিরল মাছ যেটার নাম অহংকারী মহাজনের হেরে যাওয়া শর্ত। সেটাই শুনে পুরো গোদামে নিস্তব্ধতা নেমে এলো। মহাজন অবাক হয়ে গেল। এ আবার কেমন নাম? এটা তো কোনোদিন শুনিনি। হ্যাঁ মালিক, আপনি কোনোদিনও শোনেননি, কারণ এটা কোনো মাছের নাম নয়, এটা চালাকির আরেক নাম। আমি 3 রকমের মাছ ধরেছিলাম, যার মধ্যে আপনি দুটোর নাম বলেছেন, 3 নম্বরটা বলতে পারেননি। শর্ত অনুযায়ী মাছ আমার। না, এটা ঠিক নয়, এটা তো ধোঁকা। না, এটা ধোঁকা নয়, এটা বুদ্ধির খেলা। আপনি সবসময় আপনার চালাকি দিয়ে বোকা বানিয়ে গরিবের সব পরিশ্রমের ফল লুটে নিয়েছেন। আজ আপনার চালাকি আপনাকে হারিয়েছে। আমার মাছটা চাই। মহাজন বুঝতে পারল যে ও শর্ত ভাঙেনি, তার চালাকি আজ তাকেই হারিয়ে দিল। প্রথমবার মনে মনে তার ভুল সে স্বীকার করল। পরের দিন সে খুব ভাবতে লাগল আর বুঝল যে তার অতিরিক্ত লোভ আর অদ্ভুত শর্তই ছিল হারের মূল কারণ। তাই সে পরের দিন জেলের সঙ্গে কথা বলতে এলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি রমেশ। আর তুমি শুধু পরিশ্রমী নও, যথেষ্ট বুদ্ধিমানও বটে। আমি তোমাকে মূর্খ ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার বুদ্ধিকেও হারিয়ে দিয়েছো। মালিক, আমরা আপনাকে হারাতে চাইনি, আমরা তো শুধু পরিশ্রমের সঠিক মূল্যটুকু চেয়েছিলাম। আমি জানি, সবসময় আমি ভুল করে এসেছি। আমি সবসময় জেলেদের অদ্ভুত শর্ত দিয়ে তাদের ভাগ নিতাম, কিন্তু তোমার সেই অহংকারী মানুষের হেরে যাওয়া শর্ত নামটা আমার চোখ খুলে দিয়েছে। জগা, আজ থেকে পুরনো সব শর্ত শেষ। রমেশকে ডেকে আবার মাছ ধরার কাজ দাও। আর আজ থেকে জেলেরা সবাই সঠিক পরিশ্রমের বিনিময়ে মাছ ধরবে, তাও আবার বিনা শর্তে। গুদামে সবার মনে অনেক খুশি এলো। সবাই রমেশকে ধন্যবাদ করল। বাহ রমেশ, আজ তোর জন্য সব ভালো হলো। সেদিন থেকে সুধা নদীর জেলেদের জীবন খুশি আর আনন্দ বজায় থাকলো।